আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে আরকে লার্নিং জোনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। আজকে আমরা একদম নিউ টপিকস নিয়ে চলে আসছি, ডিজাইন অফ আরসিসি মেম্বার, অর্থাৎ রেইনফোর্স সিমেন্ট কংক্রিট মেম্বারগুলো আমরা কিভাবে ডিজাইন করবো সেটা শিখবো। তো আমরা যখনই ডিজাইন শিখতে যাই, ডিজাইনের কয়েকটা মেথড রয়েছে, আর ইভেন একই সাথে মেম্বারের ধরনগুলোও কিন্তু বিভিন্ন রকমের হয়। এই ধরন অনুযায়ী আমাদের কিন্তু ডিজাইন করতে হয়। যেমন আমরা জানি আমাদের আরসি মেম্বারগুলোতে কয়েকটা পার্ট থাকে। আরসি মেম্বারগুলোতে তাহলে আরসিসি মেম্বারগুলোর মধ্যে কি কি মেম্বার রয়েছে? ফার্স্ট ওয়ান বিম, সেকেন্ড কলাম, ফুটিং, স্ল্যাব, স্টেয়ার। তার মানে আমাদের এতগুলা স্ট্রাকচার, কোন একটা স্ট্রাকচারে এতগুলা বিষয়টাকে ডিজাইন করতে হয়। একটা বিমে, একটা বিল্ডিং এর কিন্তু সবচেয়ে বড় মেইন বিষয়গুলো কিন্তু এইগুলা ডিজাইন করা। আমাদের এই ডিজাইনগুলো যদি পারফেক্ট হয় তাহলে আমাদের এই বিল্ডিংটা কিন্তু আমাদের এই ডিজাইনগুলো যদি পারফেক্ট হয় তাহলে আমাদের ওই বিল্ডিং এর স্ট্রাকচারাল ডিজাইন সুন্দর হবে, অথবা সেটার স্ট্রেংথ বেড়ে যাবে, সেটার লাইফ সাইকেলটাও কি হবে, বেড়ে যাবে। তার মানে এইগুলাকে ডিজাইন করার জন্য আমাদের আবার দুইটা মেথড ইউজ করতে হয়। একটা হচ্ছে WSD মেথড, একটা হচ্ছে USD মেথড। তার মানে আমরা দুইটা মেথড এটাকে ডিজাইন করা পসিবল, আমরা সেটা এখানে শিখবো। তার মানে আমরা আমাদের এই কোর্সে আমরা প্রত্যেকটা বিষয়কে সুন্দরভাবে ডিজাইন করা শিখবো, যেন আমরা একজন ইঞ্জিনিয়ার হিসেবে যেন এইগুলাকে খুব সুন্দরভাবে ডিজাইন করতে পারি। আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট কয়েকটা বিষয় রয়েছে, তার মধ্যে যেটা হচ্ছে থিওরি। এই ডিজাইন অফ আরসিসি মেম্বার অর্থাৎ স্ট্রাকচারাল ডিজাইনের থেকে বেশ কিছু থিওরি প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোতে থেকে থাকে। যেমন ওয়েব রিইনফোর্সমেন্ট কি, ডায়াগোনাল টেনশন কি, মডুলার রেশিও কি, তারপর কংক্রিটের স্থিতিস্থাপক কি, ডায়াগ্রাম অঙ্কন করো, TMT বার কি, অথবা এখানে বলা থাকবে কোন একটা রডের স্ট্রেংথ বলা থাকবে। তার মানে এটা আমাদেরকে এটা কি মিনস করে, এই বিভিন্নগুলা থিওরিগুলো আমাদেরকে কি করা দরকার, জানা দরকার। অবশ্যই আমরা এই কোর্সের মধ্যে এই থিওরিগুলো নিয়েও আলোচনা করার চেষ্টা করব। তাহলে স্ক্রিনে আমরা যেটা দেখতে পাচ্ছি, এটা একটা বিম, একটা আনুভূমিক মেম্বার। তো এখন এই বিমের উপর আমরা কিন্তু বিভিন্নভাবে লোড অ্যাপ্লাইড করি। যেমন এখানে একটা লোড আছে, মনে করেন এখানে একটা লোড আছে, অথবা মনে করতে পারেন এইভাবে কিছু কি থাকতে পারে যে সমভাবে ডিস্ট্রিবিউশন লোড, অথবা এই বিমের কিন্তু একটা সেলফ ওয়েট আছে, অর্থাৎ নিজস্ব ওয়েট রয়েছে। এই বিমের কিন্তু নিজস্ব কি রয়েছে, ওয়েট রয়েছে। তার মানে এই প্রত্যেকটা লোড যখন কোনো একটা মেম্বারের উপর আরোপিত হয়, তখন ওই সেকশনের ওই মেম্বারে ওই বিমের যে এটা হচ্ছে ক্রস সেকশনাল, কোন একটা বিমের ক্রস সেকশনাল এরিয়া ডাইমেনশনের মধ্যে একটা নিউট্রাল অ্যাক্সিস থাকে, যেটাকে আমরা বলবো NA, নিউট্রাল অ্যাক্সিস। এই অংশে চাপা পীড়নের সৃষ্টি হয়, এই অংশে টান পীড়নের সৃষ্টি হয়। এটা হচ্ছে আপনার সিম্পলি সাপোর্টেড বিম। সচরাচর বিমগুলোর ক্ষেত্রে এরকম হয়ে থাকে আর কি, নিচের অংশ উপরের অংশ। তবে হ্যাঁ, ক্যান্টিলিভার বিম অথবা ফিক্সড সাপোর্ট বিমের জন্য তখন কিন্তু এই দুইটা চাপা বল আর টানা বল পীড়ন, এই দুইটা জিনিস কিন্তু একটু ডিফারেন্ট হতে পারে, মানে সেটা অন্যান্য ক্ষেত্রে চলে আসবে, কিন্তু আমাদের স্বাভাবিক সেন্সে বিষয়টা এরকম আসবে। তাহলে এই যে এটা হচ্ছে চাপা পীড়ন আর এটা হচ্ছে টান পীড়ন। এখন আমরা যে কংক্রিট ব্যবহার করি, এই কংক্রিট চাপ পীড়নে অনেক বেশি স্ট্রেংথ আছে, সে অনেক বেশি চাপা বল নিতে পারে। তো একটা কংক্রিটের উপর আপনি যদি অনেক চাপ প্রয়োগ করেন তাহলে সে অনেক চাপা বল নিতে পারে, কিন্তু কংক্রিটকে যখন আপনি টানা বল অর্থাৎ টেনশন টেনে নেবেন তখন কিন্তু বেশি বল নিতে পারে না। তখন এই যে টানা পীড়ন, এই জন্য চাপা পীড়নের জন্য এখানে আমরা কংক্রিট ব্যবহার করলেও এখানে আমরা কংক্রিট ব্যবহার করি, মানে কংক্রিট দিয়েই সেটাকে কি করি, এই পীড়নটাকে প্রতিহত করার চেষ্টা করি। কিন্তু টানা পীড়নের এই এরিয়াতে যখন চলে আসে তখন কিন্তু আর কংক্রিট এই অংশটা কি অনেক দুর্বল, তখন আমাদেরকে এই টানা পীড়ন প্রতিরোধ করার জন্য আমাদেরকে কি ব্যবহার করতে হবে, আমাদেরকে স্টিল ব্যবহার করতে হবে। স্টিল বলতে আমাদের বার ব্যবহার করতে হয়, রিবার অর্থাৎ রেইনফোর্সমেন্ট অথবা রড ব্যবহার করতে হয়। তো আমরা যখন এই রড ব্যবহার করবো, সেই রড কিন্তু আবার দুটাই নিতে পারে, চাপা পীড়ন নিতে পারে, টান পীড়ন হিউজ পরিমাণ নিতে পারে। এই জন্য আমরা এই অংশটাকে কংক্রিটের মতো করে কল্পনা করি, আর নিচের অংশটাকে আমরা মাঝখানে কি দিই বলেন, এই যে স্টিল রিবার দিয়ে থাকি। আমরা এরকম করে বার দিয়ে থাকি, অবশ্য উপরে বার দেওয়া থাকে, সেটা দুটার অন্য একটা লজিকে দেওয়া থাকে। তার মানে আমাদের মেইন বার যেটাকে আমরা বলে থাকি, সেই বারগুলা কোনটা হবে, আমাদের মেইন বারগুলো হবে এই বারগুলা।
আমাদের মেইন বারগুলো হবে এই বারগুলা। এখন একটা বিষয়, আরো এরকম অনেক প্রশ্ন আসতে পারে, এখন এগুলা ডিজাইন করার ক্ষেত্রে আন্ডার রেইনফোর্সমেন্ট বিম কি, ওভার রেইনফোর্সমেন্ট বিম কি, প্রত্যেকটা বিষয় কিন্তু আমি এক এক করে আলোচনা করব। তো তারপরে এখন একটা বিষয় এখানে বলা থাকে যে কংক্রিটের ওয়েব রেইনফোর্সমেন্ট কি। এখন একটা বিষয় লক্ষ্য করেন, কোন একটা কংক্রিট, কোন একটা বিমের উপর লোড প্রয়োগ করলে চাপা পীড়ন, টানা পীড়ন, এরকম অনেকগুলো পীড়ন তৈরি হয়। তো একই সাথে এই যে কংক্রিটের মধ্যে এইরকম একটা ফাটল সৃষ্টি হয়। তো যখনই কংক্রিটের উপর আমরা যখন বল প্রয়োগ করি, তাহলে উপরে চাপা পীড়ন, নিচে কি টানা পীড়ন উৎপন্ন হয়, অর্থাৎ উপরে কম্প্রেসিভ ফোর্স, নিচে হচ্ছে টেনশনাল ফোর্স হয়। একই সাথে এই লোডগুলো যখন আরোপিত করা হয়, এই লোডগুলো আরোপিত করার সাথে সাথে কোনো একটা বিমের এই ধরনের এক ধরনের ক্রাক দেখা যায়, যেটা এটার সাথে মানে একটা অ্যাঙ্গেলে থাকে, প্রায় 45 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে। এখন এইটার আবার এইটা যে উৎপন্ন হয়, এইটাকে প্রতিহত করার জন্য আমরা ওয়েভ রেইনফোর্সমেন্ট দিই, অর্থাৎ স্টিরাপ দিয়ে থাকি। আপনারা লক্ষ্য করবেন যে কোন একটা বিম যখন আমাদের ডিজাইন করতে হয়, এই বিমের এই দিকে যেমন আমরা বার দিয়ে থাকি, ঠিক সিমিলারলি এই বারগুলোকে ধরে রাখার জন্য আমরা এরকম করে কি দেই, স্ট্র্যাপ গুলো দিয়ে থাকি। স্ট্র্যাপ গুলো কিন্তু স্পেসিংটা কিন্তু ভিন্ন হয়, মাঝে একরকম, সাপোর্টের নিকটবর্তীতে একরকম হয়। এটা কিন্তু নির্ভর করে যে সেইখানে কি পরিমাণ আমাদের এই যে ডায়াগোনাল টেনশন উৎপন্ন হয়। ডায়াগোনাল টেনশনটা কি? ডায়াগোনাল টেনশনটা হচ্ছে বিমের যখন লোড প্রয়োগ করা হয়, তখন বিমে এক ধরনের এই ধরনের কি দেখা যায়, ক্রাক দেখা যায়। এইটার এই যে উলম্ব অংশ, এই অংশটা যে প্রতিহত করতে পারে, এই যে অংশটাকে প্রতিহত করার জন্য আমরা সেখানে কি করে থাকি, সেখানে আমরা হচ্ছে স্ট্র্যাপ বা ওয়েভ রেইনফোর্সমেন্ট দিয়ে থাকি। এটাকে বলা হয় ডায়াগোনাল টেনশন। দেখেন যে এইখানে এই যে ক্রাকগুলোর চিত্র এখানে কি দেওয়া আছে, যেখানে ডায়াগোনাল টেনশনের প্রতিক্রিয়া উদ্ভবের কারণ এবং প্রতিরোধের উপায় কি, এটা কিন্তু প্রতিযোগিতামূলক পরীক্ষাতে এসে থাকে। প্রতিরোধের উপায় কি? ওয়েভ রেইনফোর্সমেন্ট দিতে হবে। কারণ কি? তাহলে এখন বলবো, তাহলে উদ্ভবের কারণ কি? কারণ হচ্ছে যখন বিমের উপরে লোড অ্যাপ্লাই করা হয়, উপরে কম্প্রেসিভ ফোর্স, নিচে টেনসাইল ফোর্স হয়, একই সাথে এই বিমের এইখানে কৌণিক বরাবর, এই যে কোনাকুনি কৌণিক বরাবর দেখছেন, এটা কিন্তু অ্যাঙ্গেল, দুটাই কিন্তু অ্যাঙ্গেল, কৌণিক বরাবর এক ধরনের টান পীড়নের সৃষ্টি হয়। সেইটাকে কি বলা হয়? ডায়াগোনাল টেনশন। এটাকে প্রতিরোধ করার জন্য আমাদের কি করতে হয়? ওয়েভ রেইনফোর্সমেন্ট অর্থাৎ স্টিরাপ প্রয়োগ করতে হয়। আমরা এই বিষয়গুলোতে আরো বিস্তারিত জানবো, যখন আমরা ডিজাইন করব তখন কিন্তু আরো অনেক বিস্তারিত জানতে পারবো। এখন যখনই আমরা ডিজাইন করতে যাব কোন একটা বিম, দুইটা কন্ডিশন আমাদেরকে সবসময় মাথায় রাখতে হয়। সেটা হচ্ছে আন্ডার রেইনফোর্সমেন্ট বিম, ওভার রেইনফোর্সমেন্ট বিম। তবে এদের মাঝামাঝিতে একটা বিষয় কিন্তু আবার রয়েছে, যেটাকে আমরা বলি ব্যালেন্স বিম সেকশন, ব্যালেন্সড বিম। অর্থাৎ এখন আপনার কোন একটা স্ট্রাকচারের উপর কি পরিমাণ লোড আসবে, এটা কিন্তু আপনার জন্য জানা, কি পরিমাণ ডেড লোড, সমভাবে ডিস্ট্রিবিউশন লোড, পয়েন্ট লোড, কি লোড আসবে, এটা কিন্তু আপনার জানা। এখন ওইটার জানার রেসপেক্টে আপনি তখন নির্ণয় করবেন এইখানে কোন একটা সেকশনের মধ্যে কি পরিমাণ টান পীড়ন, কি পরিমাণ চাপা পীড়ন উৎপন্ন হবে, সেটা রেসপেক্টে কিন্তু আপনি যে এখানে কি করতে পারবেন, রেইনফোর্সমেন্ট বিম দিতে পারবেন। এখানে আমি একটা সেকশন দেখালাম, রেইনফোর্সমেন্ট ব্যবহার করছে এস, এটা দিতে পারবেন। এখন ওইটা রেসপেক্টে যদি দেন, যে পরিমাণ দরকার সেই পরিমাণ যদি দেন, তাহলে সেইটাকে আমরা বলে থাকি হচ্ছে ব্যালেন্স সেকশন। সেটাকে আমরা কি বলে থাকি? সেটাকে আমরা বলে থাকি ব্যালেন্স বিম। মানে এটা হচ্ছে সেকশনটা হচ্ছে অনুপাত। এইখানে কি ধরে ডিজাইন করা হয়, এইখানে ডিজাইন করা হয় আপনার একটা ভিত্তিতে। এইখানে ধরা হয় কংক্রিট, আর একই সাথে এখানে কি থাকবে বলেন, আমি যদি বলি, আচ্ছা রডের কথা বলি, রড, কংক্রিট আর রড, এরা দুইজন কি করবে, সমান পরিমাণ এই পীড়নটাকে প্রতিহত করবে। এখন দেখেন সমান পরিমাণ যদি প্রতিহত করে, এখন দেখেন কংক্রিটের কিন্তু পীড়ন মানে প্রতিরোধ করার ক্ষমতা একরকম, রডের কিন্তু প্রতিরোধ করার ক্ষমতা একরকম। তার মানে যখনই এটাকে আপনি যদি ব্যালেন্স করেন, সুষমভাবে দেন, তাহলে কংক্রিট একটা পর্যায়ে আর রড কিন্তু একটা পর্যায়ে কি করবে, দুইজনই একসাথে ফেল করবে। মানে এখানে ডিজাইনটা এমন করতে হয়, ব্যালেন্স সেকশন, অর্থাৎ এমন ভাবে ডিজাইন করতে হয় লোডের ভিত্তিতে যে দুটাই একসাথে ফেল করবে। আচ্ছা, বিষয়টা ক্লিয়ার করার জন্য আমি একটু আন্ডার রেইনফোর্সমেন্ট বিম আর ওভার রেইনফোর্সমেন্ট বিমের দিকে যাই। তো আমরা একটা বিষয় জানি, কংক্রিট চাপা পীড়নে শক্তিশালী, কিন্তু কোনো প্রকার টান নিতে পারে না, আর রড দুটো বলই ভালোভাবে নিতে পারে। এখন আসেন আন্ডার রেইনফোর্সমেন্ট বিম। আন্ডার রেইনফোর্সমেন্ট বিম বোঝাচ্ছে আন্ডার রেইনফোর্সমেন্ট বিম, অর্থাৎ যে পরিমাণ রড দরকার, অর্থাৎ ব্যালেন্স সেকশনের জন্য যে পরিমাণ রড দরকার, তার থেকে কিছুটা কম রড ব্যবহার করলাম।
তার থেকে কিছুটা কি করলাম কম রড, এইটাকে আমরা বলবো কি ব্যালেন্স সেকশন। আচ্ছা এখন একটা বিষয় সুবিধা দেখেন, যখন আমরা কম রড ব্যবহার করব তার মানে সবচেয়ে বেশি যত মানে সুষম ব্যালেন্সের থেকে কম রড, তার মানে এই ক্ষেত্রে যেহেতু কম রড ব্যবহার করছি তার মানে এখানে কে একটু দুর্বল, টান পীড়নে দুর্বল, অর্থাৎ রড একটু দুর্বল, মানে যে পরিমাণ দেওয়ার কথা ছিল সেই পরিমাণ আমি ইউজ করলাম না, কিছুটা কম, তার মানে বোঝা যাচ্ছে রড এখানে দুর্বল। তার মানে কংক্রিট তার জায়গাতে ঠিক থাকবে, কিন্তু কোন একটা কারণে যদি অতিরিক্ত লোড আরোপিত হয় তাহলে সেই ক্ষেত্রে রড কি বলবে, রড তখন বলছে যে আমি আর নিতে পারছি না, অর্থাৎ সে একটা কি করবে, রড কম হওয়ার কারণে তখন রডটা কি করবে, ফেল করবে। এখন রড তো এটা তো একটু রডের মধ্যে যেহেতু একটু নমনীয়তা আছে, কাজে সে কিন্তু লোড করলে সে সর্বপ্রথম কি হবে, এরকম একটা বিমের মধ্যে এই যে এখানে আমরা যদি রড দিই এটা যদি ফেল করে দেয় সর্বপ্রথম এইরকম হয়ে একটু বাকলিং হয়ে এইখানে ফাটল দেখা দিবে। অর্থাৎ এই রডটা যদি ফেল করে, রডটা ফেল করলে তখন এটাকে এখানে ফাটল দেখা দেবে। আন্ডার রিইনফোর্সমেন্ট, রডটা কম, আমরা আন্ডার বলতে রডটা কম পরিমাণে ইউজ করব, যার জন্য আরোপিত লোডের জন্য রড এখানে কি করবে, ফেল করবে। কিন্তু ওভার রিইনফোর্সমেন্ট দিকে তাকান, ওভার ব্যালেন্স সেকশনের জন্য যে পরিমাণ রড দরকার আপনি তার থেকে ঠিক একটু বেশি রড ব্যবহার করছেন, তার মানে এই ক্ষেত্রে রড টেকারটাকে আপনি কি করছেন বলেন, এইটার কোন সেকশনটা, টেনসাইল ফোর্সটাকে আপনি স্ট্রং করছেন, তাই টেনশন স্ট্রং করার কারণে টেনসাইল যখন আরোপিত লোড করবেন তার মানে কি টেনসাইল স্ট্রেংথটা কি করবে, ফেল করবে না। সেই ক্ষেত্রে ফেল করবে কে, সেই ক্ষেত্রে ফেল করবে এই যে এখানে রড ব্যবহার করছেন, সেই ক্ষেত্রে ফেল করবে এই উপরের কংক্রিট। এখন বলেন যখন কংক্রিটটার উপর অতিরিক্ত বল দিবেন তখন কংক্রিট কি নমনীয়তা, সে কি একটু লম্বা অথবা ভারী অথবা বাঁকা হইতে পারে, কংক্রিট কি কোনো বাঁকা হয়, তার মানে যখন এর উপরে লোড দিবেন তখন সে কি করবে, সম্পূর্ণভাবে ক্রাশ করে যাবে। একদম যদি ক্রাশ করে যায় তাহলে বিল্ডিংটা কিন্তু ভেঙে আপনার মাথার উপর পড়ে যাবে। এই জন্য এটাকে বলা হয় ওভার রিইনফোর্সমেন্ট বিম। এখন দুইটা সেকশন থেকে বলেন তো কোনটা আমাদের জন্য সবচেয়ে ভালো, আন্ডার ব্যালেন্স নাকি আন্ডার রিইনফোর্সমেন্ট বিম, ব্যালেন্স বিম নাকি ওভার রিইনফোর্সমেন্ট বিম? অবশ্যই আন্ডার রিইনফোর্সমেন্ট বিম ভালো, কারণ যদি কোন একটা কারণে স্ট্রাকচার যদি ব্যর্থতা প্রকাশ করে, যদি ফেইলিওর প্রকাশ করে, তাহলে সে ধীরে ধীরে আপনাকে সাইন দিবে, যে তারপর আপনি বুঝতে পারবেন হ্যাঁ এই মেম্বারটা ফেল করবে, আপনাকে সাইন দিবে, তাহলে আপনি ওখান থেকে মালামাল অথবা নিজের জানমাল নিয়ে যাইতে পারবেন। কিন্তু ওভার রিইনফোর্সমেন্ট বিমের ক্ষেত্রে কি হবে, আপনি এটা কোনো ব্যর্থতা আপনাকে কোনো সাইন দেবে না, অর্থাৎ ব্যর্থ হয়েছে, কংক্রিট ফেল করছে, রডগুলো কিন্তু জায়গায় দাঁড়ায় থাকবে, অর্থাৎ এইখানে যে রডগুলো থাকবে না, ওভার রিইনফোর্সমেন্ট রডগুলোর মতো রড থাকবে, কিন্তু উপর থেকে কংক্রিটটা কি করবে, খসে পড়ে যাবে। তার মানে এই ক্ষেত্রে কিন্তু আপনি কোনো সাইন পাবেন, এখানে কিন্তু ফেল হয়। এই জন্য আমরা সবসময় ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবেন এইটা নিয়ে চিন্তা করা হয় আন্ডার রিইনফোর্সমেন্ট বিম। আর এটা ডিজাইনটাও একটু সহজ, আর সবচেয়ে বড় বিষয় আপনার সেফটি, আর এটা আমাদেরকে সেফটি ইনশিওর করে থাকে। যেমন বিগত চাকরি পরীক্ষাতে এই অধ্যায়ের একটা থিওরি এসেছে, যে বিপিএসসি 2018-তে এসেছে, যে কিছু কিছু বিষয় থাকে যেগুলো ম্যাথের জন্য খুবই ইম্পর্টেন্ট, মানে এগুলো ম্যাথে কাজে লাগবে, কিন্তু এগুলো আবার থিওরি আকারে থাকে। যেমন আপনাকে দিতে পারে যে এই যে 60 গ্রেড বলতে কি বোঝাও, 60 গ্রেড স্টিল বলতে কি বোঝায়, আসলে 60 গ্রেড স্টিল বলতে এটাকে বলা হবে কত, মানে এই যে 60 গ্রেড এখানে কি বলা আছে 60 গ্রেড, তার মানে বুঝতে হবে 60 ইনটু 1000, এটা হচ্ছে কি হবে আপনার কেএসআই, তার মানে এটার একটা কি স্টিলের পীড়ন, এটা হচ্ছে স্টিলের কি মান, পীড়নের মান, মানে স্টিল কি পরিমাণ পীড়ন, অর্থাৎ স্টিলের যে স্ট্রেংথ সেই স্ট্রেংথটা নির্ধারণ করে পিএসআই। একই ভাবে আপনাকে বলবে 500 ডাব্লিউ বলতে কি বোঝাও। এখন একটা বিষয়, এই ডাব্লিউ বলতে স্টিলের গায়ে কিন্তু এরকম লেখা থাকে 500 ডাব্লিউ এরকম লেখা থাকে, এটা বলতে কি বোঝায়, আসলে এটা বলতে বোঝায় ওয়েল্ডেড অথবা ওয়েল্ডেবল, অর্থাৎ এই বারটাতে আপনি কি করতে পারবেন, চাইলে ঝালাই করতে পারবেন, এটা কিন্তু এখানে লেখা থাকে। আর এই যে ডাব্লিউ, এই ডাব্লিউর মানটা হয় হচ্ছে পিএসআই, অর্থাৎ 1 ডাব্লিউ যদি এটা শুধুমাত্র রডের ক্ষেত্রে যদি হয় তাহলে 145 পিএসআই আপনি কি করতে পারবেন, লিখতে পারবেন, এটা পিএসআই লিখতে পারবেন। কিন্তু যদি পিএসআই তে না লিখে যদি আপনি এমপিএ তে লেখেন, নিউটন মিলিমিটার স্কয়ারে লেখেন, তাহলে এমপি এর জন্য তার মানে কি, তখন এই ডব্লিউ বলতে বোঝা হচ্ছে মূলত কি বলো এমপিএ, তার মানে তখন কত হবে 500 এমপিএ। এই বিষয়টা কিন্তু লক্ষ্য রাখতে হবে, এটা কিন্তু পরীক্ষাতে এসে থাকে টিএমটি, মানে এই ডব্লিউ দের। এইবার বলছে টিএমটি মানে কি, এখন বলেন টিএমটি মানে হচ্ছে থার্মোমেকানিক্যালি ট্রিটেড, এটা কিন্তু জাস্ট বলে থাকে যে টিএমটি মিনিংস কি এবং এটা ডাব্লিউ কি, তার মানে টিএমটি বলতে বোঝায় থার্মোমেকানিক্যালি ট্রিটেড।
এখানে আরেকটা বিষয় খুবই পরীক্ষাতে এসে থাকে, প্রতিযোগিতামূলক পরীক্ষাতে অনেকবার এই কোশ্চেনটা আসছে, আপনি কিভাবে কংক্রিটের শক্তিটাকে নির্ণয় করবেন, মানে কংক্রিট কি পরিমাণ পীড়ন নিতে পারবে, কি পরিমাণ লোড অ্যাপ্লাই করতে পারে, এটা কিভাবে করতে পারবেন সেটার জন্য আসে। যেমন এটা আমাদের বাস্তবিকও কাজে লাগে। এটার জন্য আমাদের দুইটা সেকশন রয়েছে, একটা হচ্ছে সিলিন্ড্রিকাল আর একটা হচ্ছে কিউব। এটা একটা আকৃতি, স্ট্যান্ডার্ড একটা সাইজ। এই আকৃতির কংক্রিটকে প্রথমে ঢালাই করতে হয়, যে কংক্রিটটা আপনি বিল্ডিং স্ট্রাকচারে ব্যবহার করবেন ওইটাকে নিয়ে এক সেট, তিনটাতে এক সেট করে তৈরি করা হয়। তিনটা এক সেট করার পরে সেটাকে 28 দিন পর্যন্ত কিউরিং করতে হয় এবং সম্পূর্ণ শক্তি অর্জন করে। যেমন আমরা কিন্তু জানি যে কংক্রিট কিন্তু সম্পূর্ণ শক্তি অর্জন করে কত দিনে? 28 দিনে। তো ওইটাকে 28 দিন পর্যন্ত ওইটাকে কিউরিং করে সর্বোচ্চ শক্তি আনার পর তারপর এটা হচ্ছে ইউটিএম মেশিনে দেওয়া হয়। তারপরে এর উপরে লোড অ্যাপ্লাইড করা হয়। লোড অ্যাপ্লাইড করে দেখতে হয় যে আসলে সে কি পরিমাণ, মানে কোন স্ট্রেংথে সে ভেঙে যাচ্ছে, অর্থাৎ সে কোন স্ট্রেংথে ক্রাশ করছে, সেটাকে আমরা এখানে বলবো কি ম্যাক্সিমাম, অর্থাৎ সেটাকে বলি এফ প্রাইম সি। এফ প্রাইম সি বলতে বোঝায় ম্যাক্সিমাম পীড়ন, এর মধ্যে কি পরিমাণ পীড়ন উৎপন্ন হবে। এখন দেখেন এইটা কিন্তু দুইটা ক্যাটাগরি, একটা কিউব টেস্ট, একটা সিলিন্ডার টেস্ট। কিউব টেস্ট, এখন কিউবের আকার কেমন এইটাই পরীক্ষাতে আসে, যে কিউব টেস্টের আকার কত, এমসিকিউ বলেন থিওরি বলেন এই প্রশ্নটা আপনার কাছে আসবে। সেটা হচ্ছে কিউবের আকার কত, কিউবের আকার 15 সেন্টিমিটার 15 সেন্টিমিটার 15 সেন্টিমিটার, অথবা 15 সেন্টিমিটার না বলে আপনি কি বলতে পারেন 6 ইঞ্চ। আর সিলিন্ডারের আকার কত, এই যে সিলিন্ডারের আকার কত, এটা হচ্ছে এরকম 6 ইঞ্চ, অর্থাৎ 6 ইঞ্চ মিন্স 15 সেন্টিমিটার। আর এইখান থেকে এটা হচ্ছে কত, 12 ইঞ্চ, অর্থাৎ 1 ফিট, তার মানে এটা হচ্ছে কত, 30 সেন্টিমিটার। এখন তাহলে আমাদেরকে এখন দুটার আকৃতি এরকম, একটা হচ্ছে আপনার কিউব টেস্ট, একটা হচ্ছে সিলিন্ডার টেস্ট। এখন আপনি কোন টেস্ট করছেন সেটা আপনার উপর নির্ভর করবে। এখন মনে করেন আপনি টেস্ট করছেন সিলিন্ডার, সিলিন্ডার টেস্ট করছেন। এখন আপনার তাহলে এফ প্রাইম সি হবে কত, তাহলে এফ প্রাইম সি কি সর্বোচ্চ ম্যাক্সিমাম, তার মানে ওটাকে যখন ইউটিএম মেশিনে দিব সর্বোচ্চ যে লোড এটা ক্রাশ করবে সেটা। তার মানে এখানে আমরা যেহেতু এটা একটা কি ওয়ান কাইন্ড অফ স্ট্রেস, পীড়ন সমান কত, পি বাই এ। এখন বলেন সিলিন্ডার, তাহলে এই সিলিন্ডারের ইয়া কত হবে, এই সিলিন্ডারের এরিয়া কত হবে, তার মানে কোন কোন অংশের উপর আপনি লোড প্রয়োগ করতে পারবেন, দেখবেন এই যে এই অংশের উপর আপনি লোড প্রয়োগ করতে পারবেন। তার মানে এটা কত হবে, পাই গুণন আর স্কোয়ার। এটা কিন্তু দেয় না, এটা কিন্তু আর, অথবা পাই 4/d স্কোয়ার, আপনি যেটা ইউজ করেন, আমি এটা ইউজ করলাম। আর লোড, যে পরিমাণ ম্যাক্সিমাম লোড এটা কি হবে, ক্রাশ হবে, সেইটাকে আমরা বলবো কি এফ প্রাইম সি, মানে সর্বোচ্চ, এটা হচ্ছে আলটিমেট। তার পরবর্তীতে যদি কিউব টেস্টের জন্য যদি বলে, তার মানে এখানে লেখেন কিউব টেস্ট, তাহলে কিউব টেস্টের জন্য যদি বলে তার মানে এখানে এফ প্রাইম সি কত হবে, পি বাই ওটার এরিয়া কত, এই যে এইটার এরিয়া কত বলেন, এটার এরিয়া কত, 15 ইন্টু 15, 15 ইন্টু 15 সেন্টিমিটার। কিন্তু এখন একটা বিষয়, আপনি এখানে কোন একক ব্যবহার করবেন সেটার উপর কিন্তু এটার মান আসবে, পিএসআই, কেএসআই, নিউটন মিলিমিটার স্কোয়ার, নিউটন মিটার স্কোয়ার, এরকম একটা কি আসবে, মান আসবে। পরবর্তীতে আরেকটা বিষয় আমরা জেনে আমরা অন্যান্য ম্যাথমেটিক্যাল টার্মসে চলে যাওয়ার চেষ্টা করব। দেখেন এখানে বলছেন মডুলাস অফ ইলাস্টিসিটি কি। এখন বলেন মডুলাস অফ ইলাস্টিসিটি অর্থাৎ ইয়ং এর গুণাঙ্ক সম্পর্কে কিন্তু আমরা জানি, তাহলে ওটা আমার পড়ানোর দরকার নেই। এখন একটা বিষয় লক্ষ্য করেন, আমরা যখন ম্যাথ সলিউশন করব তখন ইয়ং এর গুণাঙ্কের জন্য দুইটা পদ্ধতি আছে, একটা হচ্ছে এফপিএস পদ্ধতি আর একটা হচ্ছে কি এসআই পদ্ধতি, অর্থাৎ মানে ফিট পাউন্ড পদ্ধতি, আর একটা হচ্ছে কি এই যে কেজি নিউটন মিটার, এইরকম একটা পদ্ধতি। তো দেখেন যদি পিএসআই এককে যদি করতে চান, আমরা এফ প্রাইম সিটা কি বলেন, এখানে এফ প্রাইম সিটা কি হবে, এখানে যে এফ প্রাইম সিটা কি, ওই যে কিছুক্ষণ আগে যেটা পড়ে আসলাম সেটা হচ্ছে কংক্রিটের আলটিমেট স্ট্রেংথ। তাহলে সেখান থেকে যে মানটা পাবো সেটা দেখেন এখানে কত ব্যবহার করছি, 57,000 পিএসআই। আর যদি এটা হচ্ছে কংক্রিটের জন্য, আর যদি স্টিল ব্যবহার করেন তাহলে স্টিলের জন্য এটা কি ফিক্সড, এটা হচ্ছে আমাদের এফপিএস এর জন্য এটা কি ফিক্সড হিসেবে আমরা ধরে রাখি। তবে এটাকেও কিন্তু চেঞ্জ করা যায়, আপনি যদি একদম অ্যাপ্রোপ্রিয়েটলি যদি অ্যানসার করতে চান, স্ট্রেংথ বের করতে চান, তাহলে এই মানগুলো কিন্তু একটু চেঞ্জ করা যায়, সেটা আমি একটু আলোচনা করব। তারপরে দেখেন যদি নিউটন মিলিমিটার অর্থাৎ এমপিএ তে যদি করতে চান, তাহলে দেখেন এখানে কত কত আছে, 4700 ইন্টু রুট ওভার এফ প্রাইম সি, আর এটার মান কত আছে 0.2, তার মানে এটার থেকে এটার মান কিন্তু একটু আছে কি ভেরিয়েশন আছে। তাহলে এই দুইটা জিনিস আমরা কি করব, ব্যবহার করব। এই দুইটা জিনিস কিন্তু আমাদের এখানে দারুণভাবে কাজে লাগবে। আরেকটা আছে দেখেন এই যে ইসির মান, আমি যেটা বললাম আপনি চাইলে এটাকে কি করতে পারেন, চেঞ্জ করতে পারেন। যেমন ইসি এর মানটা কি হবে 33 ইন্টু ডব্লিউ 1.5 রুট ওভার এফ প্রাইম সি। আপনি চাইলে এইভাবে এটাকে সলিউশন করতে পারেন। এখন এখানে ডব্লিউ মানে কি, এখানে ডব্লিউ মানে কংক্রিটের একক ওজন, মানে একটা কংক্রিটের কি পরিমাণ ওজন, একক ওজন কত, অর্থাৎ ইউনিট ওয়েট, এটার ইউনিট ওয়েট কত, সচরাচর এটার ইউনিট ওয়েট 145 পাউন্ড থেকে 150 পাউন্ড ধরা হয়।
তবে এটা পাউন্ডের জন্য, কিন্তু অন্যান্য ক্ষেত্রে কি একটু এটার মানটার কি আসবে, ভেরিয়েশন আসবে। আর যদি ইসি মানটা যদি এরকম করে যদি করেন, তার মানে এইটা ছিল আমাদের এফপিএস এককে, এখন এইটা আমাদের হচ্ছে সিজিএস এককে। এখন সিজিএস এককের জন্য কত, সেম জিনিস, শুধুমাত্র এইখানকার যে সহগ আর এই সহগের মানটা একটু কি হবে, চেঞ্জ হবে। আর তখন ডাব্লুর মানটাও কি হবে, চেঞ্জ হবে। সিজিএস এককে যে ইউনিট ওয়েট সেটা সচরাচর আরসিসি এর জন্য কত হয়, 2400 কেজি পার মিটার কিউব হয়ে থাকে। ইভেন এইখান থেকে ডিজাইনের জন্য আর একটা মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, সেটা হচ্ছে মডুলার রেশিও কত। মডুলার রেশিও যেটাকে আমরা বলে থাকি এন, মডুলার রেশিও। মডুলার রেশিও বলতে বোঝায় ইএস ডিভাইডেড বাই ইসি, অর্থাৎ আমরা যে স্টিলটা ব্যবহার করব, স্টিলের ইয়ং এর গুণাঙ্ক কত আর কংক্রিটের ইয়ং এর গুণাঙ্ক কত, সেটাকে আমরা বলে থাকি কি, মডুলার রেশিও। তার মানে এখান থেকে দেখেন যে আমরা অনায়াসেই স্টিলেরটা কিন্তু জেনে থাকি এফপিএস সিস্টেমে কত, আর এই যে দেখেন 57,000 যেটা, সেটা আমরা ওইখান থেকে দুটোর মাধ্যমে আমরা মডুলার রেশিও ব্যবহার করব। এই মডুলার রেশিওটা কিন্তু আমাদের ডিজাইনের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। তাহলে আমাদের এখানে কিন্তু বিম আবার দুইটা রকমের হয়, একটা হচ্ছে হোমোজিনিয়াস বিম আর একটা হচ্ছে নন হোমোজিনিয়াস বিম। হোমোজিনিয়াস বিম কোনগুলা, যেগুলো একই উপাদানের তৈরি, যেমন কাঠের বিম, স্টিলের বিম, একই উপাদানের তৈরি। আর নন হোমোজিনিয়াস গুলো যেগুলো, যেমন একটা কংক্রিটের মধ্যে কি থাকে, কংক্রিটের মধ্যে আপনি রড ব্যবহার করবেন, অর্থাৎ দুইটা উপাদান হলে সেটাকে আমরা কি বলবো, নন হোমোজিনিয়াস বলবো। এখন এইখান থেকে আমাদের একটা চিত্র আছে, এইখান থেকে বলছি আমাদের এটা প্রমাণ করতে হবে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট হোমোজিনিয়াস বিমের জন্য পরীক্ষাতে কিন্তু এসে থাকে। এখন একটা বিষয়, এটা একটা আমাদের সেই বিমটা, আর এটা আমাদের বিম সাইজ বি বাই ডি, হোমোজিনিয়াস বিম যেহেতু, তার মানে এর নিউট্রাল অ্যাক্সিসটা কোথায় হবে, এইখান থেকে d/2 দূরত্ব হবে। আচ্ছা, এইখানে হচ্ছে এফসি, অর্থাৎ এটা হচ্ছে চাপা পীড়নের জন্য, আর এইখানে হচ্ছে এটা হচ্ছে কি পীড়নের জন্য, টান পীড়নের জন্য। তো আমরা এটাকে এই জন্য এখানে এটাকে বলবো সি, এটাকে বলবো কি টি। এটা হচ্ছে আমাদের ফোর্স, এটা হচ্ছে সি, মানে এই সম্পূর্ণ অংশের উপর এই ফোর্সটা কাজ করবে, এই অংশের উপর এই টি বলটা কাজ করবে। একটা হচ্ছে টানা বল। আচ্ছা, এটা টানা বল বলতে আসলে ফোর্সটা এই দিকটা হবে, মানে কম্প্রেশন বল, আর এখান থেকে এটা এইদিকে যাচ্ছে হচ্ছে টানা বল, এটা নির্ধারণ করছে। আর এটা হচ্ছে যখনই আমরা বিম দিব, তার মানে আমাদের কম্প্রেশন জোনে সেটার কি পরিমাণ বিকৃতি হচ্ছে, আর টেনশন জোনে কি পরিমাণ বিকৃতি হচ্ছে, সেটাকে এইভাবে নির্দেশ করা হয়। এখন আমাদেরকে এটা প্রমাণ করতে হবে। এখন একটা বিষয়, যেহেতু এটা সম্পূর্ণটাই কি, এই যে সম্পূর্ণ অংশটাই, তাহলে এটা সম্পূর্ণ অংশটা হচ্ছে পুরোটা হচ্ছে ডি। এখন বলেন তো এই ফোর্সটা কোথায় কাজ করবে, অবশ্যই এই ফোর্সটা কাজ করবে 1/3 বরাবর। এখন বলছে 1/3 বরাবর, আর আমরা এখানে কংক্রিটটাকে সম্পূর্ণটাকে কি ধরে নিয়েছি বলেন, ডি। তাহলে 1/3 যদি হয় তাহলে সেটা হচ্ছে 1/3। তাহলে এখন বলেন এইখান থেকে এই অংশটা কত ছিল, এই অংশটা d/2, তাহলে d/2 এর 1/3। তাহলে এইখানে আমরা কি পেয়ে যাব, তাহলে এইখানে আমরা পেয়ে যাব d/6। বিষয়টা কি লক্ষ্য করছেন, তাহলে ওইখান থেকে d/6। এখন দেখেন এইখান থেকে এই পর্যন্ত দেখেন একটা কাপল মোমেন্ট হবে, এইখান থেকে এই পর্যন্ত কিন্তু একটা কাপল মোমেন্ট হবে, অর্থাৎ সি টি, টেনশন জোন কম্প্রেশন জোনের মধ্যবর্তী দূরত্ব, তার মানে সেই কাপলটা কত হবে, -d/6 ইকুয়াল। আচ্ছা, তাহলে এইখান থেকে এটাও কত হবে, তাহলে বলেন d/6। তাহলে এখন বলেন এই কাপল মোমেন্টের এই যে মধ্যবর্তী যে দূরত্ব, তাহলে মধ্যবর্তী দূরত্বটা কত হবে, তাহলে মধ্যবর্তী দূরত্ব কত হবে, d/6 অর্থাৎ সম্পূর্ণটা d, এটা বাদ দিব, এটা বাদ দিব, তাহলে এখানে কি পাবো 6। তাহলে 6d - d, তাহলে এখানে পাবো আমরা 4d/6, তার মানে এখানে পাবো 2d/3। তার মানে আমরা এখান থেকে বলতে পারি এই অংশটা কত আসবে, 2d/3। এখন এখানে আমাদের এই যে এই অংশটা, এখানে কিন্তু একটা মোমেন্ট ক্রিয়েট হয়, এখানে কিন্তু মোমেন্ট হয়। আমরা মনে করবো এইখানে আমরা মোমেন্ট নিচ্ছি, অথবা এইখানে আমরা মোমেন্ট নিচ্ছি, তার মানে এটা কি পরিমাণ মোমেন্ট দিবে, এটা কি পরিমাণ মোমেন্ট দিবে। আর তার থেকে তাহলে এইটা যদি অ্যারেঞ্জমেন্ট হয়, তাহলে কোথায় কি পরিমাণ ফোর্স আছে, এগুলো কিন্তু সবগুলো কিসের মান বলেন, পীড়নের মান। তাহলে এখানে কি পরিমাণ ফোর্স আসবে, এখন দেখেন এটার পীড়ন এখানে হচ্ছে 0, আর এখানে কি f'(c), তাহলে এটাকে আপনারা প্রথমে এভারেজ করতে পারবো। তাহলে এভারেজ করলে কত আসবে, আচ্ছা সেটা একটু পরে লিখি, তার আগে লিখি এখানে ফোর্স অফ কম্প্রেশন জোন, তাহলে কম্প্রেশন জোনে ফোর্স কি রকম হবে, এই যে কম্প্রেশন জোন কিন্তু এটা, এইখানে আমাদের ফোর্সটা কেমন হবে, তাহলে ফোর্সটা কেমন হবে, তাহলে ফোর্স সমান সমান কি আমরা জানি, তাহলে ফোর্স সমান সমান এফ সমান সমান কি, মনে করেন এখানকার জন্য আমরা সি ব্যবহার করবো, তাহলে সি সমান সমান কি বলেন, সি সমান সমান কি, তাহলে এখানে কি হবে, পীড়ন ইনটু ক্ষেত্রফল,
অর্থাৎ পীড়ন ইনটু ক্ষেত্রফল। এটা তো আমাদের ফোর্স নির্ণয়ের সূত্র। আমরা কি যে এখানে যেটা শিখে আসছি স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালস এইখানে, তাহলে সি সমান সমান কি এখন পীড়ন। তাহলে বলেন এইখানকার পীড়ন কত? তাহলে অবশ্যই এখানকার এখানে 0, এখানে কত এফ প্রাইম সি, তার মানে এটাকে গড় করতে হবে। তার মানে এখানকার পীড়ন হবে 0 প্লাস এফ প্রাইম সি ডিভাইডেড বাই 2 ইনটু ক্ষেত্রফল। এখন বলেন এই এরিয়ার ক্ষেত্রফল কত? এটা কি এই এরিয়ার ক্ষেত্রফল কত? তার মানে এইখানকার এই যে এরিয়া, এটা তো পীড়নের ডায়াগ্রাম। তাহলে আমাদের এখন এই অংশটাতে আসতে হবে। তাহলে এটা আমাদের কি জোন? এটা আমাদের হচ্ছে কম্প্রেশন জোন। তাহলে এই অংশের এরিয়া কত? তাহলে বলেন এইখান থেকে এই অংশটা কত? d/2, আর এটা কত? b। তার মানে আমরা এখানে লিখবো b ইনটু d/2। মানে এইখানে আপনি কম্প্রেশন জোন নির্ণয় করছেন, তাহলে ক্ষেত্রফলটা কার হবে? এইটা তো আমাদের পীড়নের ডায়াগ্রাম, আর এইটা আমাদের হচ্ছে বিমের ডায়াগ্রাম। তাহলে এই অংশটা কে বহন করবে? উপরের অংশ যে কংক্রিট অথবা কম্প্রেশন জোনের যে বিষয়টা থাকবে সেটা বহন করবে। তাহলে এখান থেকে আমরা কি পাবো? এখান থেকে আমরা পাবো, তাহলে আমরা এখান থেকে পাবো বিডি এফসি ডিভাইডেড বাই 4। তারপরে এখানে লিখবেন ফোর্স অফ টেনশন জোন, টেনশন জোন। তাই টেনশন জোনের ফোর্স কি হবে? দেখুন টেনশন জোন আর কম্প্রেশন জোনের মধ্যে কোনো চেঞ্জ আছে? কোনো চেঞ্জ নাই। তাহলে আপনি তখন এখানে লিখতে পারবেন বিডি, তখন এই যে এই জোনের যে এফএস লিখছি না, এটাকে টেনশন জোনের জন্য এফটি লিখতে পারেন ইকুয়াল 4। তার মানে এইখানকার আর এইখানেরটা কি হবে? সমান হবে। এখন আমাদেরকে এইখানে যে ফোর্স পাইলাম আমাদের লিখতে হবে এই দুইটার মোমেন্টটা কি হবে, মুভমেন্ট কি হবে। তাহলে এখানে কাপল মুভমেন্ট, এখানে দেখেন একটা কাপল মুভমেন্ট হয়েছে না, তাহলে কাপল মুভমেন্টটা কি রকম হবে সেটা আমরা এখানে যদি নির্ণয় করি তাহলে হয়ে যাবে। তাহলে কাপল মোমেন্টের জন্য এখানে একটা কাপল মোমেন্ট তৈরি হয়েছে, তাহলে আমরা এখানে এমসি অর্থাৎ কম্প্রেশন জোনের জন্য করি, তাহলে মোমেন্ট কত হবে? তাহলে কম্প্রেশন জোনের কত হবে? বল কত? সি গুণন, তাহলে আর মোমেন্ট কত নির্ণয় করতে হবে? তাহলে কাপল মোমেন্টের দূরত্ব কত? এই হচ্ছে আপনাদের কি ডি, অর্থাৎ ডিস্টেন্স। এখানে ডি বলতে কিন্তু সম্পূর্ণ ডি না, জাস্ট দূরত্ব বোঝাচ্ছে। এখানে এটা হচ্ছে মানে দূরত্ব কি, লম্ব দূরত্ব কত। তাহলে সি এর মান কত? তাহলে দেখেন সি এর মান কত? বিডি এফসি ডিভাইডেড বাই 4। আর ডি এর মান কত আছে দেখেন, যে এখান থেকে এটা হচ্ছে ডিস্টেন্সের দূরত্ব, তার মানে এখানে কত আসবে? 2d/3। তাহলে এখানে আমরা পাবো বিডি স্কোয়ার এফসি। তাহলে আমরা এটা শুধুমাত্র এমসি বের করলাম কোন জনের জন্য? কম্প্রেশন জোনের জন্য। তাহলে আমার পরবর্তী কাজ আছে এমটি বের করা। তাহলে এমটির জন্য, এমটি টেনশন জোন, তাহলে কত আসবে? টি ইনটু এই যে এইখান থেকে এটার দূরত্ব কত? আবার 2d/3 এটা। তার মানে এইখান থেকে করলে আপনি এটা পাবেন বিডি স্কোয়ার ft/6, অর্থাৎ দুটো একই রকম হবে যেহেতু হোমোজিনিয়াস বিম। মানে হোমোজিনিয়াস বিম মানে কি, কম্প্রেশন জোন আর টেনশন জোন কি সিমিলার, এই জন্য এরকম হবে। এখন দেখেন এইখানকার যদি মোমেন্ট যদি সমান ধরি এম এমসি ইকুয়াল এমটি, এদেরকে যদি সমান ধরি তাহলে আমরা এদের পরিবর্তে কি লিখতে পারবো? এম। তাহলে এম সমান সমান, তাহলে দেখেন বিডি স্কোয়ার আর এফ ধরলাম, অর্থাৎ এদের পীড়নটাও সমান, হোমোজিনিয়াস বিম। তাহলে টেনশন জোন কমে, তার মানে পুরোটা বিমের পীড়নটা কি সেম হবে না? তার মানে এখানে কত আসবে? 6। তার মানে দেখেন পরবর্তীতে আমরা এটা লিখতে পারবো। আমাদের কি প্রমাণ করতে হবে জানো? তাহলে পরবর্তী ধাপে আমাদের কাজ হবে প্রমাণের দিকে লক্ষ্য রাখা। এই যে এখানে যে এফটা আছে না, তাহলে এখানে লিখবো m/f ডিভাইডেড বাই d স্কোয়ার বাই 6। তার মানে এইটাই আমাদের এখানে কি ছিল? প্রমাণ ছিল। তার মানে আমরা এখানে বুঝলাম যে এটা করানোর উদ্দেশ্য একটাই, যে একটা বিমের নিউট্রাল অ্যাক্সিস থাকবে, উপরের অংশ কম্প্রেশন, নিচের অংশ টেনশন থাকবে, আর এদের জন্য আলাদা আলাদা, কম্প্রেশনের জন্য একটা কম্প্রেশন ফোর্স, টেনশন জন্য একটা টেনশন ফোর্স ক্রিয়েট হবে। আবার তাদের মধ্যে একটা মোমেন্ট থাকবে, কম্প্রেশন মোমেন্ট, আবার কি থাকবে? টেনশন মোমেন্ট। সেটার মধ্যে আবার এদের মধ্যে একটা কাপল দূরত্ব তৈরি হবে। সেই কাপল দূরত্বটা যে ডি, ওই ডিটা আমরা আগে ডিটারমাইন করে রাখবো। ওইখান থেকে ওটাকে গুরুত্ব করলে দেখবেন আপনারা এখানে কি পাবেন? এই যে পুরো একটা মোমেন্টের মান পাবো। এবার দুটো সেম, যেহেতু হোমোজিনিয়াস বিম তার জন্য আমরা সবগুলাকে কি লিখছি? সমান লিখেছি। এটা আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে, যেহেতু হোমোজিনিয়াস বিম তার মানে এরা প্রত্যেকেই কি সমান, একই রকম হবে। এই জন্য আর এফটি অথবা এফ, এখানে এফসি এখানে এফটি, কিন্তু আমরা শুধুমাত্র পরবর্তীতে কি লিখেছি? শুধুমাত্র এফ লিখেছি। কেন? কারণ এরা হোমোজিনিয়াস বিম, তারপরে আমরা এখান থেকে এটাকে বের করতে পারবো। এখন কোন একটা কাঠের বিম অথবা সমসত্ব বিমের উপরে লোড দিবে, আপনি মোমেন্ট বের করবেন, ওইটার পীড়ন দেওয়া থাকবে, আর বি আর ডি এর সাইজটা হয়তো দেওয়া থাকবে, না দেওয়া থাকলে আপনাকে কি করতে হবে? বের করতে হবে। তাহলে স্ক্রিনে আমরা এখানে দেখতে পাচ্ছি WSD পদ্ধতিতে ফ্লেক্সার সূত্রের নোটেশন ও সূত্র নিরূপণ। অবশ্যই আমরা WSD এবং ESD মেথড কিভাবে ব্যবহার করে এটা আলোচনা করব। যেহেতু আমরা গত নেক্সটে একটা বিষয় শিখাচ্ছি, সেটা রিলেটেড জন্য আমরা এই বিষয়টা একই সাথে শিখে থাকবো। তো আমাদের কোন একটা বিম, তো কোন একটা বিমের এই রেখাটা কি থাকবে? এই রেখাটা হচ্ছে নিউট্রাল অ্যাক্সিস, এই রেখাটা হচ্ছে নিউট্রাল অ্যাক্সিস। এই যে এটা যেটা দেওয়া আছে এটা হচ্ছে আপনাদের নিউট্রাল অ্যাক্সিস। এটা হচ্ছে ডেল সি, অর্থাৎ
এটা দেখেন বলছে ডিফরমেশন ডায়াগ্রাম। ডিফরমেশন মানে কি? বিকৃতি ডায়াগ্রাম, মানে কতটুকু দৈর্ঘ্য বৃদ্ধি অথবা ছোট হবে, বিকৃতি ডায়াগ্রাম। এটা হচ্ছে স্ট্রেস ডায়াগ্রাম, আর এটা হচ্ছে আমাদের কি বিমের অরিজিনাল ক্রস সেকশন। এখন একটা বিষয় লক্ষ্য করেন, এই বিমের ক্ষেত্রে কিন্তু এখানে যদি একটু ড্র করি, এই বিমের ক্ষেত্রে কিন্তু এই যে এখানে আমরা রড ব্যবহার করব, তার মানে এইখান থেকে সম্পূর্ণটা যে যদি 20 হয়, তাহলে এর কার্যকরী যে গভীরতা এইখান থেকে, তার মানে এর কার্যকরী গভীরতা কোথায় হবে? এই যে এই পর্যন্ত হবে। এই যে কার্যকরী গভীরতা কিন্তু এইখান থেকে এই অংশটা কি করতে হবে? দেখছেন লেখি কোণে যাই কোণে। তাহলে এই যে কার্যকরী গভীরতা, এটাকে আমরা ডি বলবো। তার মানে ডি মানে কত হবে? টোটাল গভীরতা, মোট গভীরতা মাইনাস কভারিংটা বাদ দিতে হয়। যার জন্য দেখেন এইখানে কিন্তু এই যে ডি এর মানটা যেটা নির্ণয় করেছে, সেটা কিন্তু এইখান থেকে এই যে এটা হচ্ছে কি ডি এর মান। আচ্ছা, এখন এই যে নিউট্রাল অ্যাক্সিসের দূরত্ব, তার নিউট্রাল অ্যাক্সিসটা কোথায় হবে? এই যে মাঝ বরাবর কোথায় একটা জায়গাতে হবে, এই যে মাঝ বরাবর। এখন এই নিউট্রাল অ্যাক্সিসটা কিভাবে ধরবো? তো সচরাচর আমরা যখন বিমের সূত্র করতে যাব, তো আপনারা চাইলে নিউট্রাল অ্যাক্সিসটাকে জেড বরাবর ধরতে পারেন, আপনারা চাইলে নিউট্রাল অ্যাক্সিসটাকে এক্স ধরে নিতে পারেন, যে এটার মান হবে এক্স। তবে এটা না ধরে আমরা যেহেতু সম্পূর্ণটা নির্ণয় করছি কি বলেন ডি, তো আমরা ধরে নিব যে এইখান থেকে এই যে নিউট্রাল অ্যাক্সিস, এই নিউট্রাল অ্যাক্সিসের ডিসটেন্সটা হবে কত? কেডি। সেটা বুঝতে পারছেন? এটা হবে কি কেডি। আর তার মানে এই অংশটা তাহলে কত হবে বলেন? ডি মাইনাস কেডি টোটাল। এই যে এই পর্যন্ত আসলে এইটার কভারিং কিন্তু বাদ যাচ্ছে এখানে। তার মানে এখন একটা বিষয় লক্ষ্য করেন, এইটা কিন্তু তার ডি পর্যন্ত, তার মানে ডি মাইনাস এখানে কি আসবে? কে ডি কে অথবা কে ডি, যেটাই লেখেন না কেন একই কথা, ডি মাইনাস কে ডি। এই জিনিসটা কিন্তু আমরা এইভাবে এখন লিখতে পারবো। তার মানে এটা হচ্ছে আমাদের এফ সি, আর এটা আমাদের কি এফ এস। এটা হচ্ছে পিরনের ডায়াগ্রাম। এখন একটা বিষয় লক্ষ্য করেন, অবশ্যই আমরা এখানে কিন্তু বলতে পারবো, যে এই বরাবর কিন্তু একটা সি আছে, এই যে এই বরাবর একটা কি আছে? সি আছে। আর এই বরাবর একটা কি আছে? এই বরাবর একটা কি আছে? টি আছে। তাহলে আমরা এটাকে নামকরণ করে দেই। তাহলে এইটাকে আমরা বলবো হচ্ছে সি, অর্থাৎ কম্প্রেশন জোনের ফোর্স, আর এটাকে বলবো কি টেনশন জোনের ফোর্স। এই বরাবর কাজ করবে। আর এটা কিন্তু মাঝ বরাবর কাজ করবে না, কারণ কি এটা হচ্ছে রড যেখানে আছে সেই রডের বরাবর কাজ করবে এটা। আর আমরা এই এরিয়াটা নিয়ে এতটা কল্পনা করবে না, কারণ টেনশন জোনের ফোর্স সবসময় রড নিবে, কাজে আমাদের এরিয়া নিয়ে কোনো ঝামেলা করার দরকার নেই, কারণ শুধুমাত্র রডের যে এরিয়া আছে এই এরিয়াটাই এটার কি করবে? পীড়নটা নিয়ে কাজ করবে। তারপর আমরা এখানে ধরবো কম্প্রেশন জোনের একটা ফোর্স আছে, সেটাকে সি, টেনশন জোনের একটা ফোর্স থাকবে, সেটা হচ্ছে টি। আর টেনশন জোনের এই ফোর্সটা শুধুমাত্র রডই নেবে, অন্যান্য এরিয়া নেবে না। তাহলে এখানে যদি এটা হয়, তাহলে এখন আমাদেরকে এই ফোর্সের মানটা নির্ণয় করতে হবে। তাহলে এইখানে আমাদের দেখতে হবে কম্প্রেশন জোনে ফোর্সের পরিমাণ কি আছে। তাহলে কম্প্রেশন জোন, তাহলে আমরা কম্প্রেশন জোনে গেলাম। কম্প্রেশন জোনে যাওয়ার পর ফোর্সের পরিমাণটা নির্ণয় করবো, ফোর্স। তাহলে ফোর্স সমান সমান কি হবে? এখানে কম্প্রেশন জোনে ফোর্স সমান সমান সি। তাহলে সি সমান সমান কি? যে এখানে লিখতে পারবেন আপনি ফিস সমান কি? এফ এস ইনটু এরিয়া। তাহলে এখন দেখেন এইখানকার কোন এরিয়াটা? অবশ্যই কংক্রিট এই এরিয়াটা নেবে। তাহলে এই এরিয়াটা কত? অবশ্যই এই এরিয়াটার জন্য দেখেন এইখান থেকে যে নিউট্রাল অ্যাক্সিস পর্যন্ত দূরত্ব কত ছিল? কেডি। তার মানে আপনি এখানে লিখতে পারবেন কেডি ইনটু, আর এইখান থেকে এটা ডিসটেন্স কত? অবশ্যই লেন্থের একটা প্রস্থ দেওয়া থাকবে, লেন্থের প্রস্থ হচ্ছে বি। তাহলে লেন্থের প্রস্থ কি? বি। তার মানে কেডি ইনটু বি। তার মানে এটা হচ্ছে কোন জোনের জন্য? শুধুমাত্র কংক্রিটের কোন এরিয়াটা কম্প্রেসিভ ফোর্স নেবে। আবার অনেকে কিন্তু ভাববেন যে এখানে তো একটা ট্রায়াঙ্গেল হাফ ইনটু ভূমি গুণন উচ্চতা নিয়ে এরিয়া নির্ণয় করবে, এটা কিন্তু হবে না। আমরা এখানে কোনটা নিচ্ছি সেটা লক্ষ্য করতে, আমরা নিচ্ছি যেটাতে কংক্রিট রয়েছে। এটা তো আমাদের ডায়াগ্রাম, পিরনের ডায়াগ্রাম, এটার ক্ষেত্রফল কিন্তু এখানে আসবে না। এখন বিষয় এইখানে যে এফসি, এই যে এখানে যে এফসি, সরি এটা এস হয়ে গেছে, এটা যে এফসি, তাহলে এই এফসির মানটা কি সর্বত্র সমান? সর্বত্র কিন্তু সমান না, একটা কিন্তু জিরো, তারপরে কিন্তু এটা বাড়ছে। তার মানে এখানে কি হবে? এফসি ডিভাইডেড বাই 2। এটাকে কি করতে হবে? এভারেজ করে নিতে হবে। গত সলিউশনে কিন্তু এটা আমি দেখাইছিলাম। তার মানে এখান থেকে আমরা কি পাবো? সি সমান সমান কি পাবো? হাফ এফসি কে বিডি। এটা আমরা এখান থেকে ফোর্সের পরিমাণটা পেয়ে যাব। একইভাবে আমরা টেনশন জোনের জন্য যদি করি, টেনশন জোন, তাই টেনশন জোনের জন্য প্রথমে নির্ণয় করব কি বলেন? ফোর্স। টেনশন জোনে প্রথমে নির্ণয় করব কি? ফোর্স। তাহলে ফোর্স সমান সমান কি হবে? টি। এখন টি সমান সমান কি হবে? এইখানকার কি আসবে? এফ ওয়াই অথবা এফ এস। এফ এস বলতে স্টিলের পীড়ন গুণন এরিয়া।
এখন বলেন রডের কোন এরিয়াটা এখানে কাজে লাগবে। এখন এটা আমি কিন্তু বলছিলাম যে পুরোটা কিন্তু এখানে কিন্তু টেনশন জোনে নেবে না, শুধুমাত্র রড নেবে। তার মানে রড কি পরিমাণ ব্যবহার করছে, রডের যে ক্ষেত্রফল সেটা এখানে কাজে লাগবে। তার মানে কি হবে, তার মানে এখানে রড এর ক্ষেত্রে আমাদের হচ্ছে স্টিলের পীড়ন, তার মানে স্টিলের পীড়নটাকে আমরা এফএস বলবো, আর রডের ক্ষেত্রফলকে কি বলবো, এস বলবো। তার মানে টেনশন জোনের জন্য পেয়ে গেলাম। এখন একটা বিষয়, সবচেয়ে মজার যে বিষয়টা রয়েছে, এখানে কিন্তু কাপলের দূরত্বটা কিন্তু আমরা এখনো বার করিনি। এখানে কিন্তু কাপলের একটা ডিস্টেন্স রয়েছে না, এই যে কাপলের যে ডিস্টেন্স রয়েছে, যে এখান থেকে এই অংশটা, এই যে এইখান থেকে যে এই অংশটার মধ্যে একটা ডিস্টেন্স রয়েছে না সি আর টি এর মধ্যে, এই ডিস্টেন্সটা কত হবে, এই ডিস্টেন্সটা কত হবে, এটা আমাদের বের করতে হবে। তাহলে এই ডিস্টেন্সটা কত, এই ডিস্টেন্সটাকে আমরা মনে মনে জেডি ধরবো, অর্থাৎ কাপলের যে দূরত্ব, অর্থাৎ এই যে এইখান থেকে কাপল এই যে টি পর্যন্ত যে দূরত্ব, এইটাকে আমরা মনে মনে কি ধরবো, জেডি। তার মানে আমরা যখন মোমেন্ট নেব তখন মোমেন্টের জন্য কিন্তু এই মানটা আমাদের কি হবে, দরকার হবে। তাহলে জেডির মানটা কত হবে, তাহলে জেডি। এখন একটা বিষয়, আরেকটা বিষয় এখানে লক্ষ্য নেই, এই যে সির মানটা, এটা কিন্তু একটা ত্রিভুজের ক্ষেত্রফলের উপরে রয়েছে, এই যে ট্রায়াঙ্গুলার। তাহলে এখন বলেন তো এইখান থেকে তাহলে এটার ডিস্টেন্স কত হবে, তাহলে অবশ্যই এই যে এটা যেখানে কাজ করবে সেটার ডিস্টেন্স কত হবে, 1/3। কার 1/3 বলেন, কেডি এর 1/3। তাহলে এখন সম্পূর্ণটা যদি ডি হয়, তাহলে সম্পূর্ণটা যদি ডি হয়, তাহলে কাপলের দূরত্ব, কাপল ডিস্টেন্স এখানে লিখতে পারেন, ডিস্টেন্স কাপল মোমেন্টের কি পরিমাণ ডিস্টেন্স হবে, তাহলে এটা কি হবে, সম্পূর্ণ দূরত্ব, তাহলে ওটা কত হবে, জেডি। তাহলে সম্পূর্ণ ডিস্টেন্স যদি ডি হয়, তার থেকে কোন অংশটা বাদ যাবে, শুধুমাত্র এই যে 1/3 কেডি, তার মানে KD/3, এই মানটা এখানে কি যাবে, বাদ যাবে। তার মানে এখানে দেখেন যে, তার মানে এখান থেকে যদি ডি যদি কমন নেন, তার মানে 1 - K/3। তার মানে কোনো একটা ভাবে যদি কে এর মানটা আমরা বের করতে পারি, তার মানে আমরা কি করতে পারবো, জে এর মানটা বের করতে যাবো। তার মানে আমাদের পরবর্তীতে প্রমাণের কাজ হবে কে এর মানটা আমরা কিভাবে ব্যবহার করব। কিন্তু আমরা এখন যেহেতু ফোর্সের মধ্যে আছে, তার মানে এখানে এইটা আমরা এখন কি করব, ব্যবহার করে ফেলবো। তাহলে এখন দেখেন, তাহলে আমাদেরকে এখন দেখতে হবে কম্প্রেশন জোনে কি পরিমাণ মোমেন্ট আসবে। কম্প্রেশন জোনের মোমেন্ট, কম্প্রেশন জোন, আবার তাহলে কম্প্রেশন জোন কিসের জন্য কাজ করবে, এখানে কম্প্রেশন জোনে কোন কিসের জন্য কাজ করব, দেখেন কম্প্রেশন জোন এবার শুধুমাত্র মোমেন্টের জন্য কাজ করব, মোমেন্ট। তাহলে কম্প্রেশন জোনের মোমেন্টটা কি হবে, 100% এমসি লিখবো আমরা দুটাকে আইডেন্টিফাই করার জন্য। তাহলে মোমেন্ট সমান কি, বল ইনটু দূরত্ব। এখন বলেন এইখানকার কাপলের যে দূরত্ব কত, এই যে কাপলের ডিস্টেন্স কত, জেডি। তাহলে আমরা জেডির মানটা এখানে বসাই দিব, এখানে হচ্ছে কি হবে, জেডি। তাহলে বলেন এমসি, এখানে এর বলের মান কত, এই যে সি এর বলের মান কত, অর্থাৎ এখানে আসবে সি ইনটু ডিস্টেন্স ডি। সি এর কত হবে, হাফ এফসি, এখানে কে বি ডি। আর এটার ডিস্টেন্স কত আছে দেখেন, ওইখানে কি দেওয়া আছে, জেডি। তাহলে পরবর্তীতে পাবো হাফ এফসি জে কে বি ডি স্কোয়ার, অর্থাৎ এই যে এই একটা ডি, এই একটা ডি, তাহলে জে কে বি ডি স্কোয়ার, হাফ এফসি জে কে বি ডি স্কোয়ার। তার মানে এটা কিসের সূত্র বলেন, এটা হচ্ছে কম্প্রেশন জোনের মোমেন্টের সূত্র। তাহলে আমরা এখানে কম্প্রেশন জোনের মোমেন্টটা পেয়ে গেলাম, এখানে আমরা কম্প্রেশন জোনের মোমেন্টটা কিন্তু পেয়ে গেলাম, মানে কম্প্রেশন জোন এই পরিমাণ মোমেন্ট দেবে। এখানে একটা বিষয় কিন্তু আমি আবার বলছি, এখানকার কিন্তু এরিয়াটা ছিল কোনটা, কংক্রিটের, আর পীড়নটা ছিল কিন্তু ডায়াগ্রাম থেকে যে অংশটা পাইলাম। তারপরে এখন পরবর্তী ধাপ টেনশন জোনের জন্য, তাহলে আমাদের পরবর্তী কাজ কি, টেনশন জোন। তাহলে আবার টেনশন জোন, তাহলে টেনশন জোনে কি নির্ণয় করব, মোমেন্ট। তাহলে মোমেন্টের জন্য কি, এম টি লিখবে। এবার টেনশন জোন যেহেতু, তার মানে কি লিখলাম, এম টি। তার মানে এখানে কি আছে, ফোর্স বলতে টি, আর এখানে দূরত্ব, তাই টি বলতে কত বোঝাচ্ছে এখানে, এফএস এস, আর ডি বলতে কত, ডি বলতে এখানে বোঝাচ্ছে হচ্ছে জেডি। তার মানে আমরা পরবর্তীতে পাইলাম এম টি সমান টেনশন জোনের মোমেন্ট সমান এস এফএস জেডি। তার মানে আমাদের হচ্ছে এটা হচ্ছে টেনশন জোনের মোমেন্ট। তার মানে এখন যখন কোন একটা বিম আসবে, বিমের উপরে কিন্তু একই ধরনের লোড অ্যাপ্লাইড হবে। এখন ওই লোডটার যে ম্যাক্সিমাম মোমেন্ট, সেই মোমেন্টটাই হবে এমসি অথবা এমটি। এখন আমরা যখন যে আন্ডার রেইনফোর্সমেন্ট অথবা ওভার রেইনফোর্সমেন্ট বিম ব্যবহার করি, এখন দেখা যাচ্ছে কংক্রিট বেশি পরিমাণ শক্তি নেয় অথবা রড বেশি পরিমাণ শক্তি নেয়, এটা কিন্তু এটার উপর নির্ভর করে। এই জন্য মাঝে মাঝে আমাদেরকে অ্যানালাইসিস করতে বলবে যে আমি এই বিম আছে, এইখানে টেনশন জোনের মোমেন্ট কত অথবা কম্প্রেশন জোনের মোমেন্ট কত, তখন সেটা আমরা নির্ণয় করব। এখন একটা বিষয় লক্ষণীয়, আমাদের এখানে যেটা দেওয়া আছে, এই যে বিমের যে সাইজ দরকার, বিষয়টা লক্ষ্য করেন, এই যে ডি, এটা যে বিমের গভীরতা, বিমটা কত বড় হবে এটার, আর যে বিটা বলতে কি, বিমের প্রস্থ। তার মানে এগুলো আমাদেরকে জানা হতে পারে অথবা ডিটারমাইন করতে হতে পারে। তার মানে এখানে দেখেন একদমই আননোন কি আমাদের,
একদমই আননোন হচ্ছে কে এর মান। তারপরে দেখেন আরেকটা আননোন মান আছে, সেটা হচ্ছে জে এর মান। কিন্তু একটা বিষয় লক্ষ্য করেন, জে এর মানটা কিন্তু আমরা বের করতে পারবো, যদি জের মানটা আমরা বের করতে পারবো যদি কে এর মানটা আমাদের কি করা থাকে, জানা থাকে। তার মানে আমাদেরকে এখন প্রধান উদ্দেশ্য হচ্ছে, আমাদের এখন প্রধান উদ্দেশ্য যে কে এর মানটা বের করা। তাহলে আমাদের এখন প্রধান উদ্দেশ্য কি বের করা বলেন, কে এর মান বের করা। আর এফসি বলতে কি, কংক্রিট কোন স্ট্রেংথের কংক্রিট ব্যবহার করবেন আপনি জানবেন, কোন স্ট্রেংথের রড ব্যবহার করবেন আপনি জানবেন, এগুলো কিন্তু সবগুলো আমাদের জানা। তার মানে আমাদের দরকার কে আর জি এর মানটা বের করতে পারলে আমরা এখন এইভাবে সলিউশন করতে পারবো। আমি এটাকে আবার সামারাইজ করছি, এখানে সামারাইজ করার বিষয় আমাদেরকে বিমের নিউট্রাল অ্যাক্সিসটা খুঁজে বের করতে হবে। নিউট্রাল অ্যাক্সিসের দূরত্ব কত বলেন তো, এই বিমের জন্য নিউট্রাল অ্যাক্সিসের দূরত্ব কত, এই বিমের জন্য আমরা যেটা এখন প্রমাণ করলাম, এই বিমের জন্য নিউট্রাল অ্যাক্সিসের দূরত্ব কিন্তু কেডি, আর কাপলের দূরত্ব কি জেডি। আর দেখেন এই যে নিচের অংশের যে টেনশন জোন ডি মাইনাস কেডি, এই যে এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে একটু মেমোরাইজ রাখতে হবে। আর সবচেয়ে বড় বিষয় আমরা দেখব যে এখানে কম্প্রেশন জোনে ফোর্সের পরিমাণ কি। এখন দেখেন কম্প্রেশন জোন কোনটা, যে এটা কম্প্রেশন জোন, তাহলে এটা যদি কম্প্রেশন জোন হয়, এই যে এটা যদি কম্প্রেশন জোন হয়, তাহলে এটার এরিয়া আর এর উপর কি পরিমাণ ফোর্স আছে। এখন ফোর্সের জন্য কি জানা দরকার, আমাদের পীড়ন জানা আছে। তাহলে পীড়ন জানলে আমরা এখান থেকে কি বের করতে পারবো, ফোর্স বের করবো, মানে এরিয়ার থেকে এটা বার করবো। তারপর দেখেন এই যে এখানে একটা কাপল ডিসটেন্স আসবে জেডি, তাহলে সেখান থেকে আমরা মোমেন্ট নির্ণয় করবো। তার মানে ফিজিক্যালি টার্মটা আমরা যেভাবে ডিজাইন করি আর ফিজিক্স একই জিনিস, অর্থাৎ বল গুণন লম্ব দূরত্ব কাপল মোমেন্ট, এই বিষয়গুলো কিন্তু আমাদের পড়ে আসা। এখানে একটা বিষয় রয়েছে রূপান্তরিত সেকশন বা ট্রান্সফর্ম সেকশন। এই বিষয়টা কিন্তু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেখেন বিমটা কিন্তু একই রকম, এই যে রড ব্যবহার করছে, জাস্ট এইখানে আপনাকে জাস্ট ইমাজিন করতে হবে, একটু কল্পনা করবেন যে এই রডের পরিবর্তে আপনি এখানে কংক্রিট ব্যবহার করছেন, সেই কংক্রিটটার কি এন, আর এই এনটা হচ্ছে আমাদের কি ওই যে মডুলার রেশিও, মানে এন গুণ বিশিষ্ট কি কংক্রিট কল্পনা করছেন। আর এটার জন্য আর কি দেখেন নিউট্রাল অ্যাক্সিসের দূরত্ব আমরা কেডি ইউজ করি নাই, এখানে ব্যবহার করছি কি ডিরেক্ট এক্স, তাহলে পরবর্তীতে কত হবে ডি মাইনাস এক্স। এখন তাহলে আমাদেরকে কি ধরতে হয়, এখন যেটা বুঝলাম, যদি এই কাপলটা অর্থাৎ যখনই যে উপরে কম্প্রেশন জোন নিচে কি হয় এই যে টেনশন, যে দুইটা ফোর্স হয়, এখন এই দুইটা ফোর্স যদি সমান না হয় তাহলে কি কোনো কাপল কি টিকে থাকে, কাপল ফোর্স মানে কি দুটাই কিন্তু সমান। তার মানে এখানকার সি আর এখানকার টি কি সমান হবে, তার মানে এখানে দাঁড়াবে সি ইকুয়াল কত হবে টি। এটা প্রত্যেকটা সেকশনের জন্য তাই, মানে কংক্রিটের বল আর টেনশন জোনের কম্প্রেশন জোনের ফোর্স আর টেনশন জোনের ফোর্স, এটা দুটোই কিন্তু সবসময় কি হবে ইকুয়াল হবে। তাহলে এখন বলেন সি, তাহলে এইখানকার ফোর্সটা কি হবে, তাহলে এইখানকার ফোর্সটা কি হবে, দেখেন এইখান থেকে এটা হচ্ছে বি আর এটা হচ্ছে কি এক্স, তাহলে এখানে কি লিখবো আমরা বি এক্স স্কোয়ার, তার মানে বি এক্স স্কোয়ার। আর ওইখানে কি থাকবে, ওইটার জন্য কি থাকবে, দেখেন এটা বি এক্স স্কোয়ার তো হবে না, এখানকার সি, তার মানে এই যে বলটা কি হবে, তাহলে বল সমান কত হয় পীড়ন গুণন, তাহলে এখানকার পীড়ন কি সি, আর এটার এরিয়া কত হবে, দেখেন এই এরিয়াটা অর্থাৎ বি ইন্টু এক্স। আর টেনশন জোনেরটা কি হবে, টেনশন জোনের জন্য তো যে এখানে বলে দিছে এন, তার মানে এখানে কি আসবে এফ টি এন এস। এখন আমাদেরকে এটাকে ডিফাইন করতে হবে আসলে বি এক্স এর মানটা কোথায় আছে এটা জানার জন্য। তাহলে টেনশন জোনের জন্য এফ টি, কিন্তু আমরা ট্রান্সফর্ম সেকশনের জন্য কি বলছি বলেন তো, এইখানে কল্পনা করব কি এটাও কংক্রিট, রডের পরিবর্তে আমরা এটাও কি ব্যবহার করছি কংক্রিটই ব্যবহার করছি, সেটার গুণ কত এন গুণ বিশিষ্ট। এখন তাহলে এই যে তার মানে এখানে আমি বলতে চাচ্ছি এটা যে তার মানে এই এফ টি আর এফ সি একই রকম হওয়ার কথা না, মানে যেহেতু ট্রান্সফর্ম এখানে কংক্রিট ব্যবহার করছি এখানেও কংক্রিটই ব্যবহার করবো, মানে আমি জাস্ট ইমাজিন করে নিব। তার মানে এটা বাদ গেলে তার মানে এখানে কি থাকবে বিএক্স ইকুয়াল এন এস। এখন একটা বিষয়, এখানকার কাপল মোমেন্টটা আমাদেরকে নির্ণয় করতে হবে। তার মানে কাপল মোমেন্ট বলতে এই যে কাপল মোমেন্টের ডিসটেন্স কত, এই যে এখান থেকে দেখেন ডিসটেন্স কত, তার মানে এই যে এইখানে এটা হচ্ছে 1/3 বরাবর কাজ করবে, এইখানে এটা কত 1/3 বরাবর কাজ করবে, তার মানে বাকি দিলে ডি মাইনাস এক্স বাই এস। তার মানে এইখানে যদি আমরা এখন যদি মোমেন্ট নেই, তাহলে আমরা যদি এখানে যদি কি নেই মোমেন্ট, তার মানে আমরা এখানে এই যে টেনশন জোনের ফোর্সের পরিমাণ আর এয়ার জোনের এয়ার পরিমাণ ফোর্স, এখন বলতে আসলে মূলত এই দুটা কি আছে এখানে এরিয়া সিস্টেমে রয়ে গেছে। এখন আমাদেরকে মোমেন্ট নির্ণয় করতে হবে। আমরা শুধুমাত্র দেখবো চাপ এলাকায় মোমেন্ট কেমন আসবে, চাপ এলাকার মোমেন্ট, তাহলে চাপ এলাকার মোমেন্ট বলতে কোন অংশটা বোঝাচ্ছে, শুধুমাত্র এই যে উপরের অংশটা। তাহলে চাপ এলাকার মোমেন্ট বলে কি চাপ এলাকার, তাহলে মানে আমরা এখানে লিখতে পারবো এমসি, তার মানে কি আসবে এরিয়া গুণন ওইটার ডিসটেন্স, অর্থাৎ নিউট্রাল অ্যাক্সিস পর্যন্ত দূরত্ব, তার মানে কত হবে টোটাল ছিল এক্স, তাহলে এক্স বাই কত লিখবো আমরা 2, মানে যে এইটার কি করবো যে এইখান থেকে অর্ধেক অংশটা শুধুমাত্র। এখন দেখেন আমরা শুধুমাত্র এখানে কাপল নিয়ে কেন করছি না, কাপল নিয়ে না করার একটাই কারণ, সেটা হচ্ছে আমরা শুধুমাত্র চাপ এলাকার জন্য করব, যে চাপ এলাকার জন্য কত। তাহলে দেখেন এ তার মানে এখানকার এ কত দেখেন bx ইন্টু এক্স বাই 2, তার মানে এখানে কি আসবে
bx স্কয়ার বাই 2। তারপর দেখেন আছে কি mt, তার মানে এখানে কি থাকবে a n ns ns, তারপরে দেখেন বাকিটা ডিসটেন্স কত হবে, ডিসটেন্স কত হবে d মাইনাস x। তাহলে এখন আমরা বলবো কি চাপ প্রেরণার চাপ প্রেরণার সমান, তার মানে আমরা এখানে বলতে পারবো mc ইকুয়াল কত হবে mt, তার মানে এখানে লিখতে পারবো bx স্কয়ার ডিভাইডেড বাই 2 ইনটু n as d মাইনাস x। তার মানে এখানে আমরা বলতে পারবো bx স্কয়ার বাই 2 ইনটু n as d মাইনাস x। তার মানে এই এরিয়া থেকে দেখেন আপনাদের x এর মানটা আননোন, অর্থাৎ নিউট্রাল অ্যাক্সিসের দূরত্ব কোথায় সেটা কিন্তু আপনারা এই সূত্রতে বের করবেন। আর n এর এখানে n এর মান কত হবে, n এর মানটা কিন্তু যে মডুলার রেশিও n সমান সমান কি হয় es বাই ec। তার মানে আপনারা যেটা ব্যবহার করবেন ওটার মান ওইখানে দেওয়া থাকবে, এখানে জাস্ট নিউট্রাল অ্যাক্সিসের দূরত্বটা কি আমরা নির্ণয় করব।